নমস্কার, এডুকেশন অনলাইন অনুষ্ঠানে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং সুপ্রভাত জানাচ্ছি। তোমরা অবশ্যই এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে অনেকটাই উপকৃত, কারণ অনেকেই জানিয়েছো যে প্যান্ডেমিক সিচুয়েশনে এডুকেশন অনলাইন অনুষ্ঠান আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুরু হওয়া এবং বিভিন্ন বিষয়ের উপরে আমরা তার বিশিষ্ট এখানে আমরা শিক্ষকদের নিয়ে আসি এবং তারা তাদের তোমাদের সাবজেক্ট অনুসারে তারা আলোচনা করে থাকেন এবং তোমরা অনেকটাই নিজেদেরকে তৈরি করতে পারছো। মাধ্যমিক বলো, 21-এর মাধ্যমিকের ক্ষেত্রেও তোমাদের সেভাবেই গাইডলাইন্স দেওয়া হয়েছে এবং এর পরের চিন্তাটা আমাদের করতে হবে, সেটা হচ্ছে আজকে দ্বাদশ শ্রেণীতে আমরা থাকছি। দ্বাদশ শ্রেণীর বিষয় ইতিহাস এবং আমাদের সঙ্গে রয়েছেন স্যার শান্তনু গোস্বামী, বাদুড়িয়া ডিকে ইনস্টিটিউশনের। অনেক স্বাগত স্যারকে অনুষ্ঠানে আসার জন্য। এবং তোমরা রয়েছে আমাদের সরাসরি কথা বলা ফোন নাম্বারে এই মুহূর্তে। তোমাদের যেহেতু আজকে বিষয় ইতিহাস রয়েছে এবং আজকের পঞ্চম অধ্যায় আমরা আলোচনা করব। পঞ্চম অধ্যায়ের হচ্ছে 19 শতকের ভারতের সাংস্কৃতিক জগৎ, এর ওপরে আমরা থাকছি আলোচনা এবং তোমরা থাকছো সরাসরি কথা বলতে। যে ফোন নাম্বার যাবে স্ক্রিনে, সেই ফোন নাম্বারে ফোন করবে। স্যারের কাছে অনেক স্বাগত জানিয়ে বলবো, আমাদের অনেক ছেলেমেয়েরা বসে থাকেন ওপারে এবং এই অনুষ্ঠানে অনেক সুবিধা হয় বলে তারাও জানিয়েছে। তো আজকে যেহেতু পঞ্চম অধ্যায় 19 শতকে ভারতের সাংস্কৃতিক জগৎ নিয়ে আমরা আলোচনা শুরু করছি, প্রথম প্রশ্নে আমরা চলে যাব। ইটালি ও বাংলার নবজাগরণে পার্থক্য কী? শুভ সকাল সকলকে জানাই, আমার আন্তরিক শুভেচ্ছা জানাই স্নেহের ছাত্রছাত্রীদের। তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রায় আগত, তোমরা তো এখনও ক্লাস করতে পারছো না, সেই জন্য এই ধরনের ক্লাসের করা হচ্ছে, সংযোজন ঘটানো হয়েছে। এর আগে আমি অনেকগুলো ক্লাসই নিয়েছি তোমাদের। তা আজকে একটু আমরা সংস্কার আন্দোলন ওই পর্বে আমরা যাব। একটা বিশাল অধ্যায়, তাই এগুলোকে কতগুলো পর্বে ভাগ করলে সবথেকে ভালো হয়, সেইভাবেই ভাগ করা আছে। তা কিছু কিছু জায়গায় একটু ডিটেলসে আলোচনা করলে পরবর্তীকালে প্রশ্ন লিখতেও তোমাদের সুবিধা হয়। প্রথম যিনি প্রশ্নটা তোমাদের সামনে করা হয়েছে, ইটালি ও বাংলার নবজাগরণের পার্থক্য কী? আমরা জানি রেনেসাঁস এই শব্দটা হচ্ছে বাংলা, এই হচ্ছে যে নবজাগরণ, বাংলায় করলে হয় নবজাগরণ। র্যানিয়েস্ট্রি শব্দ থেকে রেনেসাঁস শব্দটা এসছে। ইটালিতে সর্বপ্রথম রেনেসাঁস বা নবজাগরণের সূত্রপাত ঘটেছিল এবং পরবর্তীকালে তার অভিঘাত সারা ইউরোপ এবং ইউরোপের গণ্ডি ছাড়িয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। আমাদের ভারতবর্ষে অনেক পরে এসেছিল, 19বিংশ শতাব্দীর প্রথমার্ধে। তা যাই হোক, এই যে ইটালির যে রেনেসাঁসটা হয়েছিল, এই রেনেসাঁসটা মূলত শহর এবং গ্রাম কেন্দ্রিক সব মিলে হয়েছিল। সবাই সর্বতোভাবে অংশ নিয়েছিল এই রেনেসাঁসে, নবজাগরণে প্রভাব পড়েছিল। কিন্তু বাংলায় যে রেনেসাঁসটা হয়েছে, কিছু এলিট সোসাইটি শহরের, সেই সমস্ত সোসাইটি লোকেদের মধ্যে এটা সীমাবদ্ধ ছিল। এছাড়াও এটা সর্বতোভাবে চারিদিকে ছড়িয়ে পড়েনি। এই মূলত এই পার্থক্যটাই সবথেকে তোমাদের কাছে গুরুত্বপূর্ণ। এছাড়া কি, ইটালিতে যখন নবজাগরণ হয়েছিল সেই সময় ইটালি ছিল পুরো স্বাধীন। স্বাধীন ইটালি, মেদিচি পরিবার ফ্লোরেন্সের, তাদের মাধ্যমে আস্তে আস্তে রেনেসাঁসটা, নবজাগরণটা ছড়িয়ে পড়ে। ভারতবর্ষে যখন বাংলায় সর্বপ্রথম হয়েছিল, বাংলা তথা ভারতবর্ষে নবজাগরণ হয়েছিল, সেই সময় ভারতবর্ষ ছিল পরাধীন। যে পরাধীনতার শৃঙ্খলে থেকে তার মধ্যেই কিন্তু নবজাগরণের সূত্রপাত হয়েছিল। মূলত এই দুটো পার্থক্য আমরা জানতে পারি। একদম। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ধর্ম সংস্কারক রামমোহন সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা আমরা রামমোহন রায় জানতেই হবে নবজাগরণ পড়তে গেলে। তা বাংলায় ভারতবর্ষে অনেক পরে 19বিংশ শতাব্দীর প্রথমার্ধে রেনেসাঁসের অভিঘাত এসেছিল এবং যার হাত ধরে এসেছিল, বাংলার যে মহাপুরুষের হাত ধরে এসেছিল, তাকে নবজাগরণের পুরোধা বলে। তিনি হলেন রামমোহন রায়। রামমোহন রায় রাজা উপাধিতে ভূষিত হয়েছিলেন। শেষ মুঘল সম্রাট তাকে রাজা উপাধিতে ভূষিত করেন। তাই এই রামমোহন রায়ের কিছু কিছু জায়গায় তার অবদান রয়েছে। যেমন ধর্ম সংস্কারক আমরা রামমোহনকে দেখতে পাই, সমাজ সংস্কারক রামমোহনকে দেখতে পাই, শিক্ষা সংস্কারক রামমোহনকে দেখতে পাই,
জাতীয়তাবাদীরও তিনি জনক ছিলেন। তো এইভাবে রামমোহন রায়কে তোমাদের পর্যালোচনা করতে হবে। তা রামমোহন রায়কে বলা হয় ভারতের ইরাসমাস। ইরাসমাসের নাম তোমরা এর আগে ছোটোবেলায় পড়েছো। ভারতবর্ষের ইরাসমাস হচ্ছে রামমোহন। হ্যাঁ, তা রামমোহন রায় কিছু সংস্কার করেছিলেন, প্রথমত ধর্ম সংস্কারক। আমরা ধর্ম সংস্কারের ক্ষেত্রে তাকে কি দেখব? তিনি একেশ্বরবাদ প্রচার করেছিলেন। এই একেশ্বরবাদের কথাটা তোমরা সুফিজম বা ভক্তিজম, ভক্তি মুভমেন্ট এবং সুফি মুভমেন্ট, এখানে সব সুফি সাধক ভক্তি সাধকদের কণ্ঠে দেখেছো ঈশ্বর এক ও অদ্বিতীয়। সেই শব্দের, সেই কথার অনুরণন ঘটেছিল রামমোহনের কথায়ও, যে একেশ্বরবাদ, এক ঈশ্বরবাদ, ঈশ্বর এক এবং অদ্বিতীয়, এই তত্ত্ব তিনি প্রচার করেছিলেন। এই যে হিন্দু ধর্মের যে বিভিন্ন দেবদেবীর পুজো হয় সেইগুলোর ঘোরতর বিরোধী ছিলেন রাজা রামমোহন রায়। যে তিনি বহু দেবদেবীতে বিশ্বাস করতেন না, এই যে উপাসনা পদ্ধতিকে তিনি গ্রহণ করেননি, যার জন্য হিন্দু সমাজের অনেক তোপের মুখে তাকে পড়তে হয়েছিল। তিনি মূর্তি পুজোর বিরোধী ছিলেন। এই যে পুতুল তৈরি করে যে পুজো, আমাদের যে মূর্তি পুজো আছে, এটাকে বলা হয় পৌত্তলিকতা। এই পৌত্তলিকতার ঘোরতর বিরোধী ছিলেন এবং তিনি সবসময় বলতেন যে ঈশ্বর এক। এবং সমস্ত ধর্মে আমরা বিভিন্নভাবে যেটা দেখি যে ঈশ্বর সব ধর্মের ক্ষেত্রে সব নিয়ে ঈশ্বর এক এবং অদ্বিতীয়। এই একেশ্বরবাদ প্রচার তিনি করেছিলেন। হ্যাঁ, ধর্ম সংস্কারের মধ্যে তার প্রথম সংস্কার। দ্বিতীয়ত, তার যে কোনো একটা মতবাদ প্রচার করতে গেলে একটা ইনস্টিটিউশন বা একটা প্রতিষ্ঠান লাগে। তোমরা নিশ্চয়ই জানো, তোমরা পড়াশুনো করো, পড়াশুনো করতে গেলেও একটা ইনস্টিটিউশন লাগে, স্কুল, কলেজ। তেমনি এই যে ধর্ম সংস্কার, এই যে তার যে মতবাদ, মতাদর্শ, এইগুলো প্রচার করতে গেলে একটা ইনস্টিটিউশন লাগে। রামমোহন রায় সেই প্রতিষ্ঠান তিনি তৈরি করেছিলেন 1817 খ্রিস্টাব্দে, আত্মীয় সভা। এই আত্মীয় সভা পরবর্তীকালে 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সভা বা ব্রাহ্ম সমাজে পরিণত হয়। রামমোহন রায়ের মতাদর্শ, তার যে বাণীগুলো, তার যে দৃষ্টিভঙ্গি, এই ব্রাহ্ম সভা বা ব্রাহ্ম সমাজের মাধ্যমে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। পরের প্রশ্ন হচ্ছে রামমোহনের সমাজ সংস্কার সম্পর্কে লেখো। তোমরা এটা তো রামমোহনের সবথেকে গুরুত্বপূর্ণ সংস্কার, সমাজ সংস্কার। তিনি একাধারে ধর্ম সংস্কারক ছিলেন, সমাজ সংস্কারক ছিলেন। আমরা সেই সময় হিন্দু ধর্মের বহু কুসংস্কার ছিল, জাতিভেদ প্রথা ছিল, এইগুলোর বিরোধিতা রামমোহন রায় করেছিলেন। একটা কুসংস্কার ভারতবর্ষের হিন্দু সমাজে, ব্রাহ্মণ্য সমাজে প্রচলিত ছিল, যেটা তোমরা সবাই জানো, যে স্বামী মারা গেলে জোর করে চিতায় তার স্ত্রীকে পুড়িয়ে মারা হতো, সতীদাহ প্রথা। এই যে পুড়িয়ে মারা হতো, তার কারণ কি? স্বামীর অবর্তমানে তার সম্পত্তির মালিক হচ্ছে তার স্ত্রী, সেই সম্পত্তি থেকে বঞ্চিত করবার জন্য এই ধরনের প্রথা তৈরি করা হয়েছিল, কুপ্রথা, সহমরণ সতীদাহ প্রথা। রামমোহন রায় এর বিরুদ্ধে তীব্র বিষোদ্গার করেন। তিনি বিভিন্ন উপনিষদ, বিভিন্ন জায়গা থেকে শ্লোক সংগ্রহণ করে দেখান যে এই সতীদাহ প্রথা একদম হিন্দু ধর্মে নেই, এটা ঠিক সমাজ ধর্মের সঙ্গে এটা চলে না। তখন রামমোহন রায়ের প্রভাবে, সে সময় ভারত বন্ধু একজন বড়লাট ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং, রামমোহন রায়ের প্রভাবে 1829 খ্রিস্টাব্দে এই সতীদাহ প্রথা হিন্দু সমাজ থেকে চলে গেল। এছাড়াও তোমরা রবীন্দ্রনাথের বিভিন্ন কবিতা পড়েছো, দেবতার গাছ, বিসর্জন, এই সমস্ত কবিতাগুলো পড়েছো। একটি কবিতায় তোমরা নিশ্চয়ই মনে পড়ে যে একটি বাচ্চা তার মায়ের সঙ্গে গঙ্গাসাগরে যাবে, মা তাকে নেবে না, তারপরে জোর জার করলে তার মাসি তার মার সঙ্গে পাঠিয়ে দেয়, তখন মা তাকে বলে চল তোরে দিয়ে আসি সাগরের জলে। এই সময় তারা ফিরবার সময় মাঝ সমুদ্রের প্রচণ্ড ঝড় ওঠে, তখন মাঝি মাল্লারা এবং ব্রাহ্মণ, যেখানে পুরোহিত সেখানে ছিলেন, বাচ্চাটিকে জোর করে মায়ের কোল থেকে কেড়ে গঙ্গাসাগরে ফেলে দেয়। এই যে জঘন্য নারকীয় প্রথা, গঙ্গাসাগরে সন্তান বিসর্জন, এই প্রথার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন রাজা রামমোহন রায় এবং তারই প্রচেষ্টায় এই নারকীয় প্রথা, গঙ্গাসাগরে সন্তান বিসর্জন, এই প্রথাটা উঠে যায়। এছাড়াও তাহলে তোমরা পেলে সতীদাহ, 2 হচ্ছে গঙ্গাসাগরে সন্তান বিসর্জন, 3 নাম্বার হচ্ছে যে এই যে বাল্য বিবাহ, ছোট ছোট মেয়েদের অল্প বয়সী তাদের বিবাহ দেওয়া হতো। এবার তারপরে
স্বামী মারা গেলে তাদের পুড়িয়ে মারা হতো। এই যে বাল্য বিবাহের বিরুদ্ধে রামমোহন রায় কিন্তু বিদ্রোহ ঘোষণা করেন। এমনকি তিনি বিধবা বিবাহের জন্য সচেষ্ট হয়েছিলেন, কিন্তু তার কাজ সমাপ্ত করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে এইভাবে সমাজের বিভিন্ন দিক দিয়ে প্রচণ্ড বিরোধিতা থাকতেও এই যে রিলিজিয়াস রিচুয়ালস অ্যান্ড ডগমাস, এই যে বিভিন্ন ধর্মীয় যে বিভিন্ন রকম সংস্কার কুসংস্কারগুলো, তার বিরুদ্ধে রামমোহন রায় সচেষ্ট হন এবং সমাজ থেকে সেগুলো তুলে দিতে ব্রতী হন। এগুলো পয়েন্টস করে দিলে বোধহয় আরো সুবিধাজনক হবে। পয়েন্টস করে দিলে লেখাও কম হ্যাঁ, এবং নাম্বারটাও ভালো হবে, মনে থাকবেও ভালো। একদম। পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন হচ্ছে রামমোহনের শিক্ষা সংস্কার সম্পর্কে আলোচনা করুন। রামমোহন রায় তোমরা দেখলে একদিকে ধর্ম সংস্কারক, একদিকে সমাজ সংস্কারক, আর একদিকে শিক্ষা সংস্কারক। 1813 খ্রিস্টাব্দ, সালটা হচ্ছে 1813 খ্রিস্টাব্দ, একটা আইন প্রচলিত হয়, নামটা হচ্ছে চার্টার অ্যাক্ট। এই চার্টার আইনে বলা হলো যে ভারতবর্ষের শিক্ষা খাতে কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ভারতবর্ষের শিক্ষা খাতে ভারতবর্ষের প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষকে পরাধীন করেছিল, তারপরে ইংরেজদের ব্রিটিশ পার্লামেন্টের হাতে যায়। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম তোমরা নিশ্চয়ই জানো, দ্য ইস্ট ইন্ডিজ ট্রেডিং অ্যান্ড মার্চেন্ট কোম্পানি। তাই এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করে ভারতবাসীর শিক্ষাক্ষেত্রে 1 লক্ষ টাকা তারা ব্যয় করবে। এই যে 1 লক্ষ টাকা যে ব্যয় করবে, এই ব্যয়টা কোন দিকে ব্যয় হবে এই নিয়ে দ্বিমত পরিচালিত হয়। একদল বলে এই যে এই টাকাটা প্রাচ্য ভাষা শিক্ষার জন্য ব্যয় করা হোক। প্রাচ্য ভাষা বলতে মূলত বাংলা, সংস্কৃত, হিন্দি, উর্দু এই সমস্ত শিক্ষাগতে ব্যয় করা হোক। আর একদল বলল না, এগিয়ে যাওয়া পৃথিবীর সঙ্গে তাল মেলাতে গেলে ভারতবাসীর শিক্ষায়, উচ্চশিক্ষায় শিক্ষিত করা দরকার, পাশ্চাত্য শিক্ষা যাতে ভারতবাসী পায়, সেই জন্য ইংরাজি, জ্ঞান বিজ্ঞান, গণিত তারা এই ধরনের চর্চার কথা বলল। তাহলে একদল হলো প্রাচ্যবাদী, একদল হলো পাশ্চাত্যবাদী। প্রাচ্য পাশ্চাত্যবাদীর মধ্যে সংঘাত দেখা দিল। অ্যাংলিসিস্ট এবং ওরিয়েন্টালিস্ট, এই পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব তোমাদের পরীক্ষায় খুব দেয়, খুব ইম্পর্টেন্ট। প্রাচ্য পাশ্চাত্যবাদী এই দ্বন্দ্ব শুরু হলো। তখন লর্ড উইলিয়াম বেন্টিং তার যে আইন সচিব, শিক্ষা সচিব ব্যারিংটন মেকলেকে তিনি দায়িত্ব দিলেন এই ব্যাপারটা দেখবার জন্য। তা মেকলে ঘোরতর প্রাচ্য বিরোধী ছিলেন। তা তিনি সমস্ত পর্যালোচনা করে তিনি মত দিলেন যাতে পাশ্চাত্য শিক্ষায় টাকা ব্যয় করা হোক। রাজা রামমোহন রায় এই পাশ্চাত্য শিক্ষার যাতে ভারতীয়দের শিক্ষিত করা হয় এই জন্য তিনি সওয়াল করেছিলেন। শেষ পর্যন্ত রামমোহন রায়ের প্রচেষ্টায় এবং মেকলের সমীক্ষা অনুযায়ী লর্ড উইলিয়াম বেন্টিং এটাকে পাশ্চাত্য ভাষায় শিক্ষার জন্য ব্যয় করার কথা বললেন। তো শুধু বললেই হয় না, একটা শিক্ষায় শিক্ষিত করতে গেলে চাই স্কুল, কলেজ, বিভিন্ন পুস্তক, এগুলো দরকার হয়। তা রামমোহন রায় এবারে সচেষ্ট হলেন। তিনি একজন ডেভিড হেয়ার, খ্রিশ্চান ডেভিড হেয়ারকে তিনি সাহায্য করলেন। 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ারের প্রচেষ্টা এবং রামমোহন রায়ের সহযোগিতায় তৈরি হলো হিন্দু কলেজ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, শর্ট কোশ্চেন দেয়। হিন্দু কলেজ বর্তমানে যেটা তোমরা জানো প্রেসিডেন্সি কলেজ নামে খ্যাত। তাই হিন্দু কলেজ প্রতিষ্ঠায় সাহায্য করলেন রাজা রামমোহন রায়। আরেকটি গুরুত্বপূর্ণ কলেজ রেভারেন্ড স্কটিশ মিশনারি রেভারেন্ড আলেকজান্ডার ডাফ। এই রেভারেন্ড আলেকজান্ডার ডাফকে তিনি সহযোগিতা করলেন যে একটি স্কুল তৈরি করবার জন্য, এবং তিনি রেভারেন্ড আলেকজান্ডার ডাফ জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন এই ইনস্টিটিউশন তৈরি করেন, বর্তমানে যেটা স্কটিশ চার্চ কলেজ নামে খ্যাত। তাহলে এইভাবে আমরা দেখছি যে এই যে হিন্দু কলেজ এবং জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠায় রামমোহন রায় সহযোগিতা করেছিলেন। স্কুলের বই, পুস্তক এইগুলোর জন্য, রচনার জন্য বই দরকার। ছাত্রছাত্রীদের পাশ্চাত্য ভাষায় শিক্ষিত করবার জন্য উপযুক্ত বই না হলে তারা শিক্ষিত হতে পারে না। স্কুল কলেজ হলেও হবে না, বই দরকার। এই জন্য স্কুল বুক সোসাইটি এই তৈরিতে রামমোহন রায় সহযোগিতা করলেন। স্কুল বুক সোসাইটি উদ্দেশ্য কি তৈরি করার? এরা বিভিন্ন পাশ্চাত্য
শিক্ষার বইগুলি এরা প্রকাশনা করবে এবং বইগুলি যাতে ছাত্রছাত্রী পায় সেই দিকে দৃকপাত করবে। তাহলে রামমোহন রায়ের উদ্যোগে স্কুল বুক সোসাইটি তৈরি হলো, যারা পাশ্চাত্য বিভিন্ন বই প্রকাশ করার জন্য তারা ব্রতী হলো। এইভাবে শিক্ষাক্ষেত্রে রামমোহন রায় সহযোগিতা করেছিল। এছাড়াও রামমোহন রায়কে তোমরা দেখলে ধর্ম সংস্কারক, সমাজ সংস্কারক, শিক্ষা সংস্কারক। রামমোহন রায় আরও করেছে শিক্ষার ক্ষেত্রে। তিনি প্রাচ্য ভাষা, যাতে পাশ্চাত্য শিখলেও প্রাচ্য ভাষার প্রতি যাতে অবহেলা না করে সেদিকেও তিনি দৃষ্টিপাত করেছিলেন। তিনি গৌড়ীয় ব্যাকরণ বলে তিনি একটি বই লিখেছিলেন, সংবাদ কৌমুদী প্রকাশ করেছিলেন। এইভাবে তিনি সহযোগিতা করেছিলেন। নারীরা যাতে শিক্ষায় শিক্ষিত হন, নারী মুক্তি আন্দোলনেও তিনি যথেষ্ট অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন। তিনি রাজনীতিতে সরাসরি তিনি রাজনীতি করেননি, তার কিন্তু সংবাদ, এই যে কৌমুদি, মিরাত উল আকবর, এই যে ফার্সি ভাষায় তিনি যে সংবাদপত্র প্রকাশ করেছিলেন, এর মাধ্যমে কিছুটা জাতীয়তাবোধের স্ফুরণ ঘটেছিল। এই কাগজগুলো রামমোহন রায়ের উদ্যোগে প্রকাশিত হয়েছিল। গৌড়ীয় ব্যাকরণ, বেদান্ত দর্শন রামমোহন রায়ের উদ্যোগে তৈরি হয়েছিল। এইগুলো ভারতবাসীর মনে জাতীয়তাবোধের জাগরণ ঘটেছিল, প্রাচ্য ভাষার প্রতি, দেশের প্রতি তাদের অনুরাগ জন্মেছিল। সেই জন্য রামমোহন রায়কে অনেকে বলেন অ্যারিস্টটল অফ দ্য ইন্ডিয়ান পলিটিক্স। অ্যারিস্টটল অফ দ্য ইন্ডিয়ান পলিটিক্স, ভারতের রাজনীতির তিনি ছিলেন অ্যারিস্টটল। অ্যারিস্টটল যেমন গ্রিক দার্শনিক, অ্যারিস্টটলের নাম তোমরা শুনেছ, রামমোহন রায়কেও সেই অ্যারিস্টটলের সঙ্গে তুলনা করা হয়। তাহলে একাধারে তিনি অ্যারিস্টটল অফ দ্য ইন্ডিয়ান পলিটিক্স, একাধারে তিনি ছিলেন ভারতের ইরাসমাস। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে তাকে ভারত পথিক আখ্যায় বিভূষিত করেছিলেন। কারোর কাছে তিনি ছিলেন বিশ্ব পথিক। রামমোহন রায়, এই জন্য রামমোহন রায়ের সম্বন্ধে সশ্রদ্ধ প্রণাম জানিয়েছেন ঐতিহাসিক বিপানচন্দ্র তার কথার মাধ্যমে। রামমোহন রায় ওয়াজ দ্য ব্রাইটেস্ট স্টার ইন দ্য ইন্ডিয়ান স্কাই ডিউরিং দ্য ফার্স্ট হাফ অফ দ্য 19th century। 19 শতাব্দীর ভারতবর্ষের আকাশে তিনি ছিলেন উজ্জ্বলতম জ্যোতিষ্ক। আবার কেউ কেউ বলেন রামমোহন রায় ইনঅগারেটেড দ্য মডার্ন এজ ইন ইন্ডিয়া। ভারতবর্ষের মডার্ন এজ, আধুনিক যুগের সূত্রপাত ঘটিয়েছিলেন রাজা রামমোহন রায়। তার এই যে কর্ম, তার এই কর্মের মাধ্যমে, তার এই সংস্কারের মাধ্যমে, এই জন্য সারা ভারতবাসী, বিশ্ববাসী তাকে সশ্রদ্ধ প্রণাম জানায়। পরের প্রশ্ন হচ্ছে 5 নম্বরের প্রশ্ন, সমাজ সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকা কি? আমি তোমাদের বলেছি যে 19বিংশ শতাব্দী ভারতবর্ষের বাংলা তথা ভারতবর্ষ নবজাগরণ ঘটেছিল। গ্যালাক্সি অফ স্টার্স, রিফর্মার্স, সংস্কারক ভারতবর্ষে এসেছিলেন। একজন রাজা রামমোহন রায়ের নাম পড়লে আরেকজনের নাম আমরা খুব স্মরণীয়, প্রাতঃস্মরণীয়। তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার বাবার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মায়ের নাম ছিল ভগবতী দেবী। তাকে জন্মাবার পর জনৈক কেউ এক প্রতিবেশী বলেছে যে ঠাকুরদাস, তোমার গোয়াল ঘরে একটা এড়ে বাছুর জন্মেছে। প্রকৃতপক্ষে যে এর মতোই অদম্য জেদ ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে। কেউ কেউ বলে তার বজ্রকঠিন মনোভাব, এবং কিন্তু তার মন ছিল কুসুম কোমলের মতো। তাই বিদ্যাসাগর দয়ার সাগরও ছিলেন। সমাজ সংস্কারের ক্ষেত্রে তার একটা উল্লেখযোগ্য বিশাল ভূমিকা রয়েছে। বিধবাদের দুঃখ দুর্দশা, অবর্ণনীয় দুঃখ দুর্দশা বা ভারতবর্ষের বুকে প্রথিত বিভিন্ন কুসংস্কার তাকে খুব ব্যথিত করেছিল। ছোট ছোট মেয়েরা অল্প বয়সে বিধবা হয়ে পড়লে বিদ্যাসাগর এই দুঃখ তার মনের মধ্যে একটা আঘাত তৈরি করেছিল। আমরা ছোটোবেলায় তোমরা বিদ্যাসাগরের সম্বন্ধে অনেক ঘটনা পড়েছো, তোমরা জানো যে বিদ্যাসাগরের মায়ের থেকেই ছেলের সমস্ত গুণগুলো পায়। বিদ্যাসাগরের মা কত বড় মহান ছিলেন। বিদ্যাসাগরের মায়ের গায়ে একটা ছেঁড়া শাল দেখে বিদ্যাসাগর মহাশয় একটা নতুন শাল কিনে এনে দিয়েছিলেন। তখন তার মা দেখে খুব খুশি হয়ে সেটা বাক্সে রেখে দেন। তখন বিদ্যাসাগর তার মাকে জিজ্ঞেস করেন, মাতা, তোমার এই শালটি পছন্দ হয়নি? বলে, খুব পছন্দ হয়েছে বাবা, কিন্তু আমার এই গ্রামে অসংখ্য লোক রয়েছে যাদের শাল কেনার ক্ষমতা নেই, ঠান্ডায় তারা কষ্ট পাচ্ছে, সুতরাং তাদের ফেলে বাবা আমি কি করে এই শালটা
পড়তে পারি। বিদ্যাসাগর মশাই বুঝতে পেরেছিলেন এবং তিনি সবাইকে বস্ত্রদান করেছিলেন। তাই এরকম মায়ের এরকম সন্তান দয়ার সাগর বিদ্যাসাগর, তা তিনি এই যে হিন্দু বিধবাদের তিনি এই দুঃখ দুর্দশা তিনি সহ্য করতে পারেননি। পরাশর সংহিতা থেকে বিভিন্ন শ্লোক তিনি তুলে ধরেন, লর্ড ডালহৌসিকে তিনি চিঠি লেখেন। তারই প্রচণ্ড প্রচেষ্টায় 1856 খ্রিস্টাব্দে এই যে বিধবাদের দুঃখ দুর্দশা দূরীভূত করবার জন্য বিধবা বিবাহ আইন প্রচলিত হলো। শুধু আইনের খাতাই থাকলো না, এমনকি তিনি নিজে উদ্যোগ নিয়ে অনেক বিধবাকে বিয়ে দিলেন। এরকম একজন উল্লেখযোগ্য বিধবা হচ্ছে কালীমতী দেবী। কালীমতী দেবীর সঙ্গে শ্রীশচন্দ্র বিদ্যারত্নের তিনি বিবাহ দিয়েছিলেন। তাহলে বিধবা বিবাহ আইন প্রচলনে সহযোগিতা করে, সেটা যাতে প্রযুক্ত হয় সমাজে, সেই দিকেও তিনি কিন্তু খুব দৃষ্টিপাত করেছিলেন। এইভাবে সমাজের একটা বিরাট মানে তিনি নারীদের ক্ষেত্রে বিরাট একটা উন্নতি ঘটিয়েছিলেন। আর 6 নম্বর প্রশ্ন হচ্ছে শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের অবদান কি ছিল? তোমরা বিদ্যাসাগরের নাম থেকেই তোমরা বুঝতে পারছো বিদ্যার সাগর, সুতরাং শিক্ষা প্রসারে তার বিরাট ভূমিকা রয়েছে। এই যে আমি যে কথা বলছি, আমরা যে লিখছি, হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর এই যে বলছেন যে জল পড়ে পাতা নড়ে, আমরা এই যে যেটা বলছি, হ্যাঁ, সেইটাও স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। তাহলে শিক্ষার ক্ষেত্রে তার প্রভূত আর কি মানে তার অবদান রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বাংলা গদ্য শিল্পের যথার্থ রূপকার বলেছেন। তিনি অনেকে বলেন তিনি বাংলা গদ্য সাহিত্যের জনক। তাহলে বিদ্যাসাগর মহাশয় শিক্ষাক্ষেত্রে সর্বপ্রথম যেটা করেছিলেন, আমরা এই যে ভাষার হাত ধরে, হ্যাঁ, আমরা কাগজের বুকে কলমের আঁচড়ে যে আমরা লেখাগুলো আমরা লিখি, সেই ভাষার যে আমরা প্রাথমিক পাঠ আমরা বিদ্যাসাগর মহাশয় না থাকলে কিন্তু আমরা পেতাম না। এই যে বর্ণপরিচয়, হ্যাঁ, বর্ণের সঙ্গে আমরা যে পরিচিতি আমাদের যে ঘটে, তার কিন্তু জন্য দায়ী হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। তারই প্রচেষ্টায় বর্ণপরিচয় তিনি লেখেন এবং বর্ণপরিচয়ের মাধ্যমে আমরা বাংলা বর্ণের সঙ্গে সম্যকভাবে পরিচিতি লাভ করি। এছাড়াও তিনি বাংলা গদ্য সাহিত্যকে, সেই সময় বাংলা গদ্য সাহিত্য বলে ভালো ঠিকমতো ছিল না, কিছু শ্রীরামপুর মিশন ছিল, এই রামমোহন রায় কিছু লিখেছিলেন, এইগুলো গদ্য সাহিত্য ঠিকমতো একটা আকার পায়নি, আকৃতি পায়নি। বিদ্যাসাগর তাকে একটা শেপ বা আকৃতি দিয়েছিলেন। কিভাবে? তিনি বিভিন্ন জায়গা থেকে অনুবাদ সাহিত্য তিনি তৈরি করেছিলেন। যেমন তোমরা নিশ্চয়ই জানো যে হিন্দি এক ধরনের একটা বৈতাল পঁচিশি, এই বৈতাল পঁচিশির অনুকরণে তিনি লিখলেন বেতাল পঞ্চবিংশতি। বেতাল পঞ্চবিংশতির মাধ্যমে আমরা বিভিন্ন গল্প, বিভিন্ন ঘটনার আমরা সঙ্গে পরিচিত লাভ করেছি। এছাড়াও তোমরা জানো যে সংস্কৃতর একজন নাটকের জনক মহাকবি কালিদাস, তার অভিজ্ঞানম শকুন্তলম, রঘুবংশম, মেঘদূতম, এই কাহিনীগুলোকে বিদ্যাসাগর নাম দিলেন, হ্যাঁ, বাংলায় এই তর্জমা করলেন অভিজ্ঞান শকুন্তলা। হ্যাঁ, অভিজ্ঞান মানে পরিচয় চিহ্ন, শকুন্তলার পরিচয় চিহ্ন একটা অঙ্গুরীয় আংটির মাধ্যমে ছিল। এই অনুসরণে বিদ্যাসাগর, হ্যাঁ, অভিজ্ঞানম শকুন্তলাকে অবলম্বনে তিনি লিখলেন, হ্যাঁ, অভিজ্ঞানম শকুন্তলম অবলম্বনে অভিজ্ঞান শকুন্তলা। এছাড়া মেঘদূতম অবলম্বনে মেঘদূত, যক্ষের কারাগারে মেঘকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন। এইভাবে বাংলা গদ্য সাহিত্যকে তিনি আস্তে আস্তে, হ্যাঁ, তিনি বাংলা গদ্য সাহিত্যকে সমৃদ্ধ করতে লাগলেন। ইসপস ফেবেলস, হ্যাঁ, ইসপের গল্পমালা, এই ধরনের তিনি গল্প লিখলেন। তিনি ভবভূতির উত্তর রামচরিত অবলম্বনে লিখলেন সীতার বনবাস। হ্যাঁ, সীতার বনবাস, হ্যাঁ, ভবভূতির উত্তর রামচরিত অবলম্বনে তিনি লিখলেন। এছাড়া রুডিমেন্টস অফ নলেজ, এই রুডিমেন্টস অফ নলেজ এই ইংরেজি গ্রন্থকে তিনি বাংলায় সংকলন করে লিখলেন বোধোদয়। রুডিমেন্টস অফ নলেজ বোধোদয়, এই ধরনের তিনি গল্প লিখেছিলেন। এছাড়াও শেক্সপিয়ারের কমেডি অফ এরর্সের নাম তোমরা নিশ্চয়ই শুনেছ। কমেডি অফ এরর্সের অবলম্বনে বিদ্যাসাগর মহাশয় রচনা করলেন ভ্রান্তিবিলাস। এইভাবে বাংলা গদ্য সাহিত্যকে একের পর এক সমৃদ্ধ করতে লাগলেন বিদ্যাসাগর। তাই বিদ্যাসাগর সমাজ সংস্কারক ছিলেন, শিক্ষা সংস্কার ছিলেন। হ্যাঁ, মাইকেল মধুসূদন দত্ত তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছিলেন। মাইকেল মধুসূদন দত্তের নাম তোমরা শুনেছ, মধুকবি। তিনি যখন ইংল্যান্ডে কঠোর পরিশ্রমের সম্মুখীন হয়, কঠোর বাস্তব জগতের সম্মুখীন হয়, দুঃখ দুর্দশার মধ্যে দিন কাটতে থাকে, বিদ্যাসাগরের প্রাণ কিন্তু কেঁদে উঠেছিল। তিনি তাকে সাহায্যের হাত বাড়িয়েছিলেন। হ্যাঁ, ভারতবর্ষে ফিরে আসবার জন্য অর্থ তিনি পাঠিয়েছিলেন।
বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে। বিদ্যাসাগর বাঙালির কাছে তিনি ছিলেন বিদ্যার সাগর শুধু নয়, করুণার সাগর, দয়ার সাগর। একদম মাইকেল মধুসূদন দত্তের প্রসঙ্গ উঠলো, আজকে ওনার জন্মদিনও রয়েছে। আর যাই হোক, যে বিষয়ে আমরা রয়েছি, 6 নম্বর প্রশ্ন তোমাদের সঙ্গে স্যার আলোচনা করলেন। 7 নম্বর প্রশ্ন হচ্ছে থিওজফিক্যাল সোসাইটি সম্পর্কে বল। এটা একটু ছোট করে তোমাদের জানতে হবে, শর্ট প্রশ্নের জন্য করতে হয়, একটু জেনে রাখো। থিওজফিক্যাল সোসাইটি, এটা দুটো ল্যাটিন শব্দ, একটা হচ্ছে থিওস, একটা হচ্ছে সোফিয়া। এই দুটো ল্যাটিন শব্দ থেকে থিওজফিক্যাল সোসাইটি কথাটা এসছে। থিওস মানে কি? অ্যাবাউট গড, ঈশ্বর সম্পর্কিত। আর সোফিয়া মানে হচ্ছে নলেজ। হ্যাঁ, যেমন ফিলস যুক্ত সোফিয়া, ফিলোসফি তোমরা জানো, তেমনি থিওস যুক্ত সোফিয়া, সোফিয়া মানে হচ্ছে নলেজ। তাহলে আধ্যাত্মিক জ্ঞান, এই থেকেই কিন্তু থিওজফিক্যাল সোসাইটি তৈরি হয়েছে। এটা তৈরি করেন মাদাম ব্লাভাস্কি এবং ব্রিটিশ সামরিক অফিসার কর্নেল ওলকট। তাহলে ব্রিটিশ সামরিক অফিসারের নাম কি? কর্নেল ওলকট। এবং মূলত মাদাম ব্লাভাস্কি, এনাদের উদ্যোগে মাদ্রাজের আদিয়াস শহরে, আদিয়ার নদীর পাশে এই শহরটা অবস্থিত, তাই আদিয়ার শহরে এই যে থিওজফিক্যাল সোসাইটি তৈরি করে। থিওজফিক্যাল সোসাইটি তৈরি করার উদ্দেশ্য হলো ভারতীয়রা যাতে তাদের ঐতিহ্য সম্পর্কে ভারতীয়রা যাতে জানতে পারে। প্রাচীন ভারতবর্ষের ঐতিহ্য তোমরা নিশ্চয়ই জানো যে ভারতবর্ষের ঐতিহ্য অপরিসীম ছিল। সেই জন্য বলা হতো উই ক্যান বি জাস্টলি প্রাউড অফ আওয়ার হেরিটেজ। আমরা আমাদের আর্যভট্ট, বরাহমিহির, এই সমস্ত বিজ্ঞান ও বিভিন্ন বিজ্ঞানী, এদের আমরা গুপ্ত যুগে পেয়েছি। সুতরাং প্রাচীন ভারতের যে সমস্ত আমরা যাদের মহামনীষী পেয়েছি, কালিদাস থেকে শুরু করে আর্যভট্ট, বরাহমিহির, সুশ্রুত, চরক, এইগুলো কিন্তু ভারতের বিরাট গর্ব। তা সেই জন্য এই যে ভারতীয় ঐতিহ্যের যাতে সম্বন্ধে ভারতীয়রা সম্যকভাবে জ্ঞান লাভ করতে পারে, থিওজফিক্যাল সোসাইটি সেই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। এছাড়া কি ভারতবর্ষে বিভিন্ন যে বর্ণভেদ, কুসংস্কার রয়েছে, জাতিভেদ প্রথা রয়েছে, সেইগুলো যাতে ভারতীয়দের মন থেকে যায়, সেই জন্য থিওজফিক্যাল সোসাইটি তৈরি হয়েছিল। আর কি ছিল? ভারতীয়রা যাতে সমাজে যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলতে পারে, তাদের মধ্যে কুসংস্কারগুলো দূরীভূত হয়ে তারা যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে, সেই জন্য থিওজফিক্যাল সোসাইটি তৈরি হয়েছিল। তাহলে 3টে মহান আদর্শ তোমরা ভালো করে মনে রাখবে। কোথায় তৈরি হয়েছিল, কে তৈরি করার উদ্যোগ নিয়েছিলেন, থিওজফিক্যাল সোসাইটি কোথা থেকে এসছে, আর ভারতীয়দের ঐতিহ্যের জাগরণ, ঐতিহ্যের সম্বন্ধে জ্ঞান লাভ, সম্যক জ্ঞান লাভ আছে। তাছাড়া কি ভারতীয়দের মধ্যে থেকে কুসংস্কারকে দূরীভূত করা। আর 3 নম্বর হচ্ছে ভারতবর্ষকে আরও উন্নতির পথে এগিয়ে যাওয়া পৃথিবীর সঙ্গে, ভারতবাসীরা যাতে এগিয়ে যেতে পারে সেই দিকে দৃষ্টিপাত করা। এই মূলত উদ্দেশ্য নিয়ে থিওজফিক্যাল সোসাইটি তৈরি হয়েছিল মাদ্রাজের আদিয়া শহরে। আচ্ছা স্যার, 8 নম্বর প্রশ্ন হচ্ছে সমাজ সংস্কার আন্দোলনে ফুলের অবস্থান, তাই তো? অবদান। অবদান কি? সমাজ সংস্কার আন্দোলনে এবার এক করে পাবেন, অনেকেই আছেন ভারতবর্ষের, তাদের মধ্যে ইম্পর্টেন্ট কয়েকজনের নাম তোমাদের জানতে হবে। যেরকম মহারাষ্ট্রের যে সমাজ সংস্কার আন্দোলন, সেই আন্দোলনে যার নাম আমরা পাই তিনি হচ্ছেন জ্যোতিবা ফুলে। তা জ্যোতিবা ফুলে ইনি বাংলার এবং ভারতবর্ষে যেরকম সংস্কার ছিল, মহারাষ্ট্রেও সেরকম ছিল। বিভিন্ন কুসংস্কারে জর্জরিত ছিল, যার ফলে সমাজ জড়তাগ্রস্ত হয়েছিল। তোমরা জানো, যে নদী হারায় পথ চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে হাসি তারে, যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তার জীর্ণ লোকাচার। তাহলে লোকাচারে বদ্ধ ছিল ভারতীয় সমাজ ব্যবস্থা, মহারাষ্ট্রেও তার মধ্যে পড়ে। সেই অস্পৃশ্যতা, কুসংস্কার এবং নিম্নবর্গীয় মানুষদের প্রতি অত্যাচার, নারীদের প্রতি অবহেলা, এইগুলো জ্যোতিবা ফুলে কিন্তু ব্যথিত করেছিল। তিনি তার স্ত্রী সাবিত্রীবাইকে নিয়ে তিনি বিভিন্ন সংস্কার আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন। সমাজের বুকে প্রথিত বহুদিনের কুসংস্কারগুলো যাতে চলে যায়, বিধবাদের বিবাহ হয়, এবং অন্যান্য যে সমস্ত অস্পৃশ্যতা রয়েছে সেইগুলোর বিরুদ্ধে তিনি তীব্র জিহাদ ঘোষণা করলেন। তিনি গুলামগিরি বলে একটি গ্রন্থ রচনা করলেন। আমরা যে গোলাম হয়ে পড়েছি,
ব্রিটিশ শাসনের প্রতি, সমাজের উচ্চবর্গীয়দের মানুষের প্রতি যে আমরা গোলাম হয়েছি, সেই দাসত্ব থেকে বেরিয়ে আসার জন্য, সেই দাসত্ব শৃঙ্খল থেকে বেরিয়ে আসবার জন্য তিনি গুলামগিরি নামক একটি গ্রন্থ লিখেছিলেন। বিভিন্ন শোধক সমাজ তিনি তৈরি করেছিলেন, যাতে সত্য শোধক সমাজের মতো তৈরি করেছিলেন, যাতে ভারতীয়রা তাদের সত্য অনুসন্ধান তারা করতে পারে, তাদের মধ্যে শোধন ঘটে, শুদ্ধি ঘটে, এবং তারা ভারতবর্ষ যাতে জড়তাগ্রস্ত না থাকে, তারা যাতে আরও এগিয়ে যেতে পারে। এইভাবে মহারাষ্ট্রের সমাজ সংস্কার আন্দোলনের একজন পুরোধা এবং ভারতবাসী হিসেবে তাকেও সবাই মনে রাখে, তিনি হচ্ছেন জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে এবং সাবিত্রীবাই তার স্ত্রী, এরাই দুজনেই মিলে মহারাষ্ট্রের সংস্কার আন্দোলনের অভিঘাত এনেছিলেন। 9 নম্বর প্রশ্ন হচ্ছে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর। দক্ষিণ ভারতের বিদ্যাসাগর, দক্ষিণ ভারতের আমাদের যেমন বিদ্যাসাগর মহাশয় ছিলেন, তেমনি অন্ধ্রপ্রদেশে জন্ম, রাজমুন্দ্রিতে অন্ধ্রপ্রদেশের জন্ম দক্ষিণ ভারতের বিদ্যাসাগর, যিনি আমরা যাকে বলি, যার নাম হলো বীর সালিঙ্গম পান্তুলু। রাজমুন্দ্রিতে তিনি জন্মগ্রহণ করেন, বীর সালিঙ্গম পান্তুলু। তিনি উচ্চশিক্ষায় শিক্ষিত ছিলেন এবং রাজমুন্দ্রিতে তিনি একটা রাজমুন্দ্রি সমাজ সংস্কার নামে তিনি একটি সংস্কার প্রতিষ্ঠান তিনি তৈরি করেছিলেন। ইনিও যে দক্ষিণ ভারতের যে সমস্ত বর্ণপ্রথা ছিল, সেই বর্ণপ্রথার বিরুদ্ধে তিনি জিহাদ ঘোষণা করেছিলেন, বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তিনি দক্ষিণ ভারতে বিধবা বিবাহ যাতে প্রচলিত হয়, সেই জন্য তিনি সচেষ্ট হয়েছিলেন। তিনি বিবেকবর্ধিনী এবং রাজশেখর চরিতম নামে তিনি দুটি গ্রন্থ রচনা করেন, যার মাধ্যমে তার দৃষ্টিভঙ্গি, সমাজের প্রতি মানুষের দায়বদ্ধতা কী, সেই জিনিসগুলো আমরা কিন্তু জানতে পারি। তাই দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে এই বীর সালিঙ্গম পান্তুলু, অন্ধ্রপ্রদেশের এই বীর সালিঙ্গম পান্তুলু খুব বিখ্যাত। 10 নম্বর প্রশ্ন হচ্ছে শ্রীনারায়ণ গুরু কে ছিলেন? ছোট্ট করে তোমাদের জানতে হবে শ্রীনারায়ণ গুরু, মানে এগুলো টিকা ছোট 2 নম্বরের প্রশ্ন, 1 নম্বরের প্রশ্ন দিতে পারে। শ্রীনারায়ণ গুরু 2-3 লাইন একটু তোমরা জেনে নাও, যে কেরলে ইনি জন্মগ্রহণ করেন। ইনি কেরলে দক্ষিণ ভারত তো মধ্যে কেরলে তিনি এই সংস্কারের ঢেউ তিনি তুলেছিলেন। তিনিও অস্পৃশ্যতার ঘোরতর বিরোধী ছিলেন, বর্ণভেদ প্রথা করেছিলেন, অসবর্ণ বিবাহের প্রতি তিনি ছিলেন, বিধবা বিবাহের জন্য তিনি সচেষ্ট হয়েছিলেন। এই সমস্ত তো এদের মতোই তিনি ছিলেন। নারায়ণ গুরু আরেকটা তিনি অবদান, মানে একটা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। দক্ষিণ ভারতের এই কেরলের ভাইকম শহরে সাধারণত যে মন্দির ছিল, সেই মন্দিরে নিম্নবর্গীয় মানুষরা তারা প্রবেশ করতে পারত না। এর বিরুদ্ধে নারায়ণ গুরু আন্দোলন চালান এবং গান্ধীজি এই আন্দোলনকেও সমর্থন করেছিলেন। এই আন্দোলন ছিলেন ভাইকম সত্যাগ্রহ, ইতিহাসে খুব বিখ্যাত ভাইকম সত্যাগ্রহ। ভাইকম মন্দিরে সাধারণ মানুষ প্রবেশ করতে পারতো না, উচ্চবর্গীয় মানুষরাই সাধারণত ঢুকতে পারত। নারায়ণ গুরু এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন এবং তারই সঙ্গে এই যোগদান করেন মহাত্মা গান্ধী, এবং শেষ পর্যন্ত এই আন্দোলন ভাইকম সত্যাগ্রহ নামে পরিচিত। শেষ পর্যন্ত তারই প্রচেষ্টায় আন্দোলনের মন্দিরের দরজা সবার জন্য উন্মুক্ত হয়। এই জন্য তিনি প্রাতঃস্মরণীয়। 11 নম্বর প্রশ্ন হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী কে ছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতীও, এগুলো সব ছোট করে তোমরা জেনে রাখবে। স্বামী দয়ানন্দ সরস্বতী ইনি একজন বিখ্যাত ব্যক্তিত্ব। উত্তর ভারত, পাঞ্জাব, এখানে যে সংস্কার আন্দোলনের যে প্রবাহ, যে সৃষ্টি হয়েছিল, তার দায়িত্ব ছিল স্বামী দয়ানন্দ সরস্বতীর হাতে। স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি একটি প্রতিষ্ঠান তৈরি করেছিলেন, আর্য সমাজ তিনি তৈরি করেছিলেন। আর্য সমাজের মাধ্যমে তিনি তার মতাদর্শগুলো চারিদিকে তিনি ছড়িয়ে দিয়েছিলেন। বিভিন্ন পুস্তক, পুস্তিকা, সংবাদপত্রের মাধ্যমে এইখানে যে পাঞ্জাব এবং উত্তর ভারতে যে সমস্ত যে ঘোরতর কুসংস্কার এখানে ছিল, জর্জরিত ছিল, সেই সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে তোমার এই যে দয়ানন্দ সরস্বতী বিশেষ অগ্রণী ভূমিকা তিনি গ্রহণ করেছিলেন। তিনি একটি আন্দোলন করেছিলেন, যে আন্দোলনটার নাম তোমরা জেনে রাখো, শুদ্ধি আন্দোলন। আগেকার দিনে বিভিন্ন ধর্মের, হিন্দু ধর্ম থেকে বিভিন্ন ধর্মে যেতে পারত
অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের গ্রহণ করতে পারত। কিন্তু সেই সমস্ত ধর্মাবলম্বী থেকে অর্থাৎ অন্যান্য ধর্ম থেকে হিন্দু ধর্মে কেউ প্রবেশ করতে পারত না। এই আন্দোলনটাকে সেটা করেছিলেন শুদ্ধি আন্দোলন। দয়ানন্দ সরস্বতীর প্রচেষ্টায় সমস্ত যারা হিন্দু ধর্মে আসতে পারবে তাদের শুদ্ধির মাধ্যমে তিনি হিন্দু ধর্মে প্রবেশে যাতে তাদের বাধা না পায় সেই জন্য তিনি শুদ্ধি আন্দোলন তিনি প্রচলন করেছিলেন। তিনি বেদান্তিক দর্শনের উপরে বিশ্বাসী ছিলেন। উপনিষদের দর্শন, উপনিষদের যে ফিলোসফিক্যাল স্পেকুলেশনস, এই বেদান্তিক দর্শনের উপরে তিনি খুব বিশ্বাসী ছিলেন। সেই জন্য তিনি বলতেন গো ব্যাক টু দি ভেদাস, বৈদিক যুগে ফিরে যাও। সেই জন্য ভারতবর্ষের যে আধ্যাত্মিক যে প্রতিমূর্তি উপনিষদে আমরা দেখতে পাই সেই জিনিসগুলো তিনি নিয়েছিলেন। তিনি শুদ্ধি আন্দোলন করেছিলেন, তিনি বৈদিক যুগে ফিরে যাও আখ্যায় ভূষিত করেছিলেন, আর্য সমাজ তৈরি করেছিলেন। এইভাবে উত্তর ভারত পাঞ্জাবে একটা মানে ঝড়ের সৃষ্টি করেছিলেন সংস্কারে হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। পরের প্রশ্ন 12 নম্বর, নব্যবঙ্গ আন্দোলন সম্পর্কে বলো। তোমরা ইয়ং বেঙ্গল বা নববঙ্গ আন্দোলন এটাও তোমরা জানো, ছোট করে জেনে নাও, এই প্রশ্নটা আসতেও পারে এবছর উচ্চ মাধ্যমিকে। নববঙ্গ আন্দোলন এর যে প্রবক্তা, যে পুরোধা তিনি হলেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। তার নাম ছিল হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। ইনি খুবই শিক্ষিত ছিলেন, অ্যাংলো পরিবারে তার জন্ম, এবং অতি অল্প বয়সে তিনি হিন্দু কলেজের তরুণ অধ্যাপক পদে তিনি নিযুক্ত হন। হিন্দু কলেজের অধ্যাপক পদে নিযুক্ত হওয়াকালীন তিনি তার কিছু প্রিয় ছাত্রছাত্রীদের নিয়ে তিনি এই ইয়ং বেঙ্গল গোষ্ঠী স্থাপন করেন। বিভিন্ন পাশ্চাত্য দার্শনিকের প্রভাবে তিনি প্রভাবিত হয়েছিলেন এবং তার ছাত্রছাত্রীদের মধ্যে এই দার্শনিক যে চিন্তা ভাবনাগুলো এইগুলোকে তিনি প্রসারিত করেছিলেন। অল্প বয়সে মারা যান, কিন্তু ওই অল্প বয়সের মধ্যেই তিনি তার প্রতিভার স্বাক্ষর রেখে গিয়েছিলেন। তিনি টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড একটি কবিতা বই লেখেন। তা টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড এই কবিতার মাধ্যমে মানে ভারতবর্ষের প্রতি তার যে প্রণতি তিনি এখানে দেশমাতার প্রতি তিনি প্রণতি জানিয়েছিলেন। তিনি পার্থেনন, ক্যালাইডোস্কোপ নামে এরকম দুটি কাগজ তিনি তৈরি করেছিলেন, যার মাধ্যমে তার সমস্ত কিছু দৃষ্টিভঙ্গি, তিনি সবসময় বলতেন যে কুসংস্কারে পা দিও না, যুক্তিবাদী মন নিয়ে সমস্ত কিছু বিচার করো, যুক্তির মাধ্যমেই সমস্ত কিছু তথ্যের মধ্যে উপস্থাপিত হও। তার যে অনুগামী যে তার ছাত্রছাত্রীদের মধ্যে উল্লেখযোগ্য ছিল প্যারীচাঁদ মিত্র, যার নাম তোমরা জানো, টেকচাঁদ ঠাকুর আলালের ঘরের দুলাল রচনা করেছিলেন। প্যারীচাঁদ মিত্র, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রামতনু লাহিড়ী, এই ধরনের বিখ্যাত ব্যক্তিত্ব তার ছিল। এদের নিয়েই তিনি ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ গোষ্ঠী তিনি তৈরি করেছেন। অতি অল্প বয়সেই মারা যান এই তরুণ অধ্যাপক। তার মারা যাওয়ার পর উপযুক্ত নেতৃত্ব আর আসেনি, এবং এরা চলে যাওয়ার পর আস্তে আস্তে এই নব্যবঙ্গ আন্দোলনটাও তোমার স্তীমিত হয়ে পড়ে, দুর্নীতি মুক্ত হয় না, এত পরিমাণ তো তোমার হচ্ছে হিন্দু ধর্মের প্রতি এরা বিরক্ত হয়েছিলেন। এরা মা কালীকে বলতেন গুড মর্নিং ম্যাডাম, সমস্ত আমরা গোমাংস ভক্ষণ করব, এই ধরনের নানা ধরনের কথাবার্তা বলে তৎকালীন সমাজের একটা বিষোদ্গারের চোখে পড়েছিল, এবং উপযুক্ত নেতৃত্বের অভাবে এরা আস্তে আস্তে হারিয়ে গিয়েছিল। এইভাবে নব্যবঙ্গ আন্দোলন খুব ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। তোমরা ইয়ং বেঙ্গল আন্দোলন সম্পর্কে পড়বে, ভিভিয়ান ডিরোজিও সম্পর্কে পড়বে, নব্যবঙ্গ আন্দোলন ব্যর্থতার কারণ সম্পর্কে 2-3টে কারণ এরমভাবে লিখবে। এইটা যদি বড় প্রশ্নও দেয় তোমরা এই অ্যান্সারটাকে তৈরি করবে। একদম এখন বড় প্রশ্ন বিশাল বড় লিখতে হয় না, পয়েন্ট করে তথ্যগুলো দিয়ে দিলেই তোমরা ভালো নাম্বার পাবে। পরের প্রশ্ন হচ্ছে নবভারত গঠনে স্বামী বিবেকানন্দের ভূমিকা। শ্রীরামকৃষ্ণের যোগ্য শিষ্য ছিলেন। তোমরা শ্রীরামকৃষ্ণদেবের নাম শুনেছ, দক্ষিণেশ্বরের কথা শুনেছ, অনেকে সবাই গেছেও হয়তো। শ্রীরামকৃষ্ণদেবের যে মা কালীর উপাসক ছিলেন, কিন্তু তিনি বিরাট সংস্কারকও ছিলেন। তিনি এই যত মত তত পথ বলে একটা বিখ্যাত কথা বলেছিলেন। তারই সুযোগ্য শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ।
ভারতবাসীর মনে ভারতবর্ষে যে অগ্নিযুগ যে মানে প্রজ্বলিত হয়েছিল, সেই অগ্নিযুগের যে প্রদীপের সলতেতে আগুন দিয়েছিলেন কিন্তু বিবেকানন্দ। তিনি তরুণ যুবশক্তিকে উদ্বুদ্ধ করার মাধ্যমে, তরুণ যুবশক্তিকে আন্দোলনে যাতে সামিল হয়, দেশবাসী যাতে তার সম্পর্কে সচেতন হয়, এই জন্য তিনি তাদের তরুণদের তিনি উদ্বুদ্ধ করেছিলেন। নবযৌবনের প্রতীক এই তরুণদের তিনি উদ্বুদ্ধ করেছিলেন। বিবেকানন্দ বেশ কিছু তিনি তার কথার মাধ্যমে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন। প্রথমে তিনি বিশ্বাস করতেন আপনি আচরি ধর্ম অপরে শেখায়। সেই জন্য বলতেন ফার্স্ট পিউরিফাই ইয়োরসেলফ, আগে নিজেকে শুদ্ধ করো, তারপরে ধর্মের কথা, বিভিন্ন তত্ত্ব কথা আলোচনা করবে। তিনি বলতেন মোশন ইজ দ্য সাইন অফ লাইফ, গতিময়তাই জীবন, মোশনই হচ্ছে জীবন। যে জীবন থেকে গতি হারিয়ে গেলে জীবন স্তব্ধ হয়ে যাবে, শুষ্ক মরুপ্রায়ের মতো হয়ে যাবে। তাই বলছে মোশন ইজ দ্য সাইন অফ লাইফ, তিনি এই কথাটা বলতেন। তার মধ্যে তিনি বলছেন দরিদ্র ভারতবাসী, মূর্খ ভারতবাসী, তোমরা সবাই আমার ভাই। নতুন ভারত বেরোক, ঝুপড়ি থেকে, মুচি মেথরের কর্মপদ্ধতি থেকে নতুন ভারত বেরোক। এইভাবে বিদ্যাসাগর মশাই, বিবেকানন্দের প্রচেষ্টায়, তার যে লেখনীর মাধ্যমে, তার যে বাণীর মাধ্যমে আমাদের সাধারণ বিপ্লবীদের, সাধারণ মানুষকে তিনি উদ্বুদ্ধ করেছিলেন। এই জন্য সর্ব জায়গায় আসমুদ্র হিমাচল একটা কথা উচ্চারিত হয়, বিবেকানন্দই ভারতবর্ষ, ভারতবর্ষই বিবেকানন্দ। বিখ্যাত ফরাসি চিন্তাবিদ, ইতিহাসবিদ রোমারোলা একসময় বলেছিলেন যে আমি ভারতবর্ষ সম্পর্কেও জানতে চাই। আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইন্ডিয়া, আমি ভারতবর্ষ সম্পর্কে জানতে চাই। তখন এর উত্তরে আমাদের বিশ্বকবি বলেছিলেন, যদি তুমি ভারতবর্ষ সম্পর্কে কেউ জানতে চায়, তাহলে আগে বিবেকানন্দকে জানতে হবে। সেই জন্যই বলা হয় বিবেকানন্দই ভারতবর্ষ, ভারতবর্ষই বিবেকানন্দ। সমুদ্র হিমাচল, কন্যাকুমারী থেকে হিমালয় পর্যন্ত বিবেকানন্দের বাণী চারিদিকে সব জনগণকে প্রভাবিত করেছিল। বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটিছে জগৎময়, জগৎময় তার বাণী তিনি করেছিল। আমেরিকায় গিয়ে তিনি ভারতবাসী হিন্দু ধর্মকে তিনি সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন তার বিখ্যাত বক্তৃতার মাধ্যমে। সবার মন জয় করে হিন্দু ধর্মের মহান আদর্শকে তিনি তুলে ধরেছিলেন। ভারতবর্ষ সম্পর্কে সবাই তখন জানতে আগ্রহী হলো, বহু বিদেশি ভারতবর্ষে আসতে লাগলো। তার মধ্যে একজন বিদেশিনী বিবেকানন্দের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন, মার্গারেট এলিজাবেথ নোবেল, যিনি পরবর্তীকালে ভগিনী নিবেদিতা নামে পরিচিত ছিলেন। তাহলে এইভাবে নবভারত গঠনে, নূতন ভারতবর্ষ তৈরি করতে, ভারতবর্ষের মধ্যে যে পুরাতন ভারতবর্ষের জীর্ণ আবিলতাকে দূরীভূত করে একটা নতুন ভারতবর্ষ, যাতে ভারতবর্ষতে এগিয়ে যেতে পারে, বিবেকানন্দ সাহায্য করেছিলেন। পরের প্রশ্ন হচ্ছে লর্ড মেকলে কে ছিলেন? লর্ড মেকলে, আমরা এখানে কিছু পাশ্চাত্য শিক্ষার বিস্তার সম্পর্কে আমরা কিছু জানতে পারবো। লর্ড মেকলের নাম তোমরা এর আগে আমি তোমাদের বললাম, ব্যারিংটন মেকলে বেন্টিংয়ের আইন সচিব, শিক্ষা সচিব ছিলেন। তা ইনি ভারতবাসী, এই যে চার্টার্ড আইন বলেছিলাম, চার্টার্ড আইন অনুযায়ী ভারতবাসী যাতে বার্ষিক 1 লক্ষ টাকা পায়, ভারতবর্ষ যাতে শিক্ষা খাতে 1 লক্ষ টাকা পায়, ইংরেজ সরকার ঘোষণা করেছিল। লর্ড মেকলের বেন্টিং দায়িত্ব দিলেন মেকলেকে, কারণ তখন দুটো দ্বন্দ্ব তৈরি হয়েছিল, প্রাচ্যবাদী দল আর পাশ্চাত্যবাদী দল, এদের মধ্যে সংঘাত তৈরি হয়েছিল। মেকলে পাশ্চাত্যের ভাষা যাতে শিক্ষায় ব্যয় করা হয়, সেই জন্য তিনি তার মতবাদ লর্ড উইলিয়াম বেন্টিংকে দিয়েছিলেন, এবং তারই প্রচেষ্টার ফলে পাশ্চাত্য শিক্ষা ভারতবর্ষে প্রবর্তিত হয়েছিল। লাস্ট প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, ডাউনওয়ার্ড ফিল্টারেশন থিওরি কি? সময় আছে কোনো? আমাদের অনেক সময়, এখনো 18 মিনিট মতো টাইম রয়েছে। আচ্ছা, ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি, তোমরা এই ধরনের একটা থিওরি তোমরা নাম পাবে। তা ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি হচ্ছে যে ভারতবাসী যাতে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়, সেই জন্য ইংরেজরা একটা তত্ত্বের অবতারণা করেছিলেন, ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি। একটা পাইপ, জলের পাইপ, তুমি যদি দেখবে ভালো করে তার মধ্যে জল দিয়ে পরিপূর্ণ করার পর যখন পাইপটাকে জল থেকে তুললে, দেখবে ফোঁটা ফোঁটা জল পাইপ থেকে পড়ছে,
নিচের দিকে আস্তে আস্তে ধাবিত হচ্ছে। এটাও ইংরেজরাও তাই বলল যে ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি, যে সমাজের যদি উচ্চবর্গীয় মানুষদের মধ্যে যদি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করা হয়, তবে তারা এই শিক্ষাটা আস্তে আস্তে চুইয়ে চুইয়ে সমাজের নিম্ন স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। চুইয়ে পড়া শিক্ষানীতি, ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরির অর্থ হলো চুইয়ে পড়া শিক্ষানীতি, যে সমাজের উচ্চবর্গীয় অভিজাতদের যদি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করা হয়, সেই থেকে শিক্ষা চুইয়ে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। এই যে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে শিক্ষাটাকে ছড়িয়ে দেওয়া, এই নীতিটাকে বলা হচ্ছে ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি। এটা ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার একদম প্রাথমিক দিকে এই থিওরিটা প্রবর্তন করা হয়েছিল। একদম, আমাদের হাতে আর 15 মিনিট মতো সময় রয়েছে, এখন অনেকটা টাইম আছে। এইটার মধ্যে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, আজকে যে 19 শতকে ভারতের সাংস্কৃতিক জগতে আমরা সম্ভাব্য প্রশ্ন তোমাদের কাছে রাখলাম স্যারের মাধ্যম দিয়ে, তোমরা ফোন করতে পারো আমাদের সরাসরি নাম্বারে 6292242339, 6292242340। এই দুটো সরাসরি নাম্বার তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, যাচ্ছি সরাসরি কথা বলতে, ফোন করুন বলে। যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে এই নাম্বারে কিন্তু ফোন করতে পারো। আর দ্বিতীয়ত বলবো যে এই অনুষ্ঠানটি কিন্তু ইউটিউবে আপলোড থাকে, তোমরা পরবর্তীকালেও যারা মিস করছো বা করলে তারা দেখে নিতে পারো। আচ্ছা, স্যারের কাছে যাব যে আমরা এর মধ্যে কিছু জিনিস তোমাদের তোমাদের জানতে হবে, যেগুলো প্রশ্ন হিসেবে দিইনি, কিন্তু এগুলো জেনে রাখা দরকার যদি প্রশ্নে চলে আসে। যেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র, বিবেকানন্দের সঙ্গে অনেক সময় বঙ্কিমচন্দ্রের অবদান দেয়। তোমরা নিশ্চয়ই বঙ্কিমচন্দ্রের নাম তোমরা জানো, শুনেছো। বঙ্কিমচন্দ্রকে কী বলা হয় বলো তো? হ্যাঁ, সাহিত্য সম্রাট, তাই তো? ঋষি বঙ্কিমচন্দ্র, তাই তো? হ্যাঁ, তা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের ভারতবর্ষের জাতীয়তাবাদ আন্দোলনেও তিনি একজন, সংস্কার আন্দোলনে, সংস্কৃত জাতীয়তাবাদ আন্দোলনেও তিনি একটা তার ঘোর দায়িত্ব নিয়েছিলেন। তিনি হয়তো হাতে বন্দুক পিস্তল নিয়ে, ঝান্ডা নিয়ে লড়াই করেনি, কিন্তু তার যে কর্মপদ্ধতি, তার যে কার্যপদ্ধতি, তার যে বাণী, তার লেখনী, এই মাধ্যমে কিন্তু তিনি করেছিলেন, জাগ্রত করেছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা অনেকগুলো উপন্যাস আছে, তোমরা জানো। রাজসিংহ, হ্যাঁ, জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করেছিল। রাজসিংহের যে চারিত্রিক দৃঢ়তা, তিনি যে তার দেশ, তার সাম্রাজ্যকে রক্ষা করবার জন্য তার যে চারিত্রিক দৃঢ়তা, তিনি যে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন, বঙ্কিমচন্দ্র কিন্তু সুন্দর লেখনীর মাধ্যমে তিনি সেগুলো তুলে ধরেছিলেন। এছাড়া বহু উপন্যাস তিনি লিখেছিলেন। তার মধ্যে বিখ্যাত একটা দেশাত্মবোধক উপন্যাস হলো দুর্গেশ নন্দিনী। দুর্গেশ নন্দিনী, এই দুর্গেশ নন্দিনীর সম্বন্ধে তোমার আরেকজন বিখ্যাত ব্যক্তিত্ব অরবিন্দ ঘোষ, ঋষি অরবিন্দ ঘোষের নাম তোমরা নিশ্চয়ই জানো। বাংলার অগ্নিযুগের, ভারতবর্ষে অগ্নিযুগের একজন বিখ্যাত বিপ্লবী, হ্যাঁ, অরবিন্দ ঘোষ। পরবর্তীকালে তিনি ঋষি হয়ে গেছিলেন, সন্ন্যাসী হয়ে গেছিলেন, সেই জন্য ঋষি অরবিন্দ ঘোষ। হ্যাঁ, তোমার হচ্ছে লাইফ ডিভাইন এই বই লিখেছিলেন। তা এতে ঋষি অরবিন্দ ঘোষ একটা সুন্দর কথা বলেছিলেন, দুর্গেশ নন্দিনী কুইকেন্ড মাই আর্লিয়েস্ট প্যাট্রিয়টিক সেন্টিমেন্টস। দুর্গেশ নন্দিনী কুইকেন্ড মাই আর্লিয়েস্ট প্যাট্রিয়টিক সেন্টিমেন্ট। অর্থাৎ দুর্গেশ নন্দিনী আমার যে প্রাথমিক যে প্যাট্রিয়টিক দেশপ্রেমী যে সত্তা, সেটাকে উদ্বুদ্ধ করেছিল দুর্গেশ নন্দিনী পড়ে। দুর্গেশ নন্দিনী পড়ে, হ্যাঁ, অরবিন্দ ঘোষের, হ্যাঁ, তিনি এই কথা তিনি বলেছিলেন। এছাড়া তিনি আরও বিভিন্ন উপন্যাস লিখেছিলেন। উপন্যাসগুলোর, হ্যাঁ, পড়ে ভারতবাসীর মনে, বাংলা তথা ভারতবাসীর মনে জাতীয়তাবোধের জাগরণ ঘটেছিল। তিনি আনন্দমঠ উপন্যাস রচনা করেছেন, বিখ্যাত উপন্যাস তোমরা নিশ্চয়ই জানো। আনন্দমঠের মাধ্যমে জাতীয়তাবোধের স্ফুরণ ঘটেছিল, দেশাত্মবোধ জাগ্রত হয়েছিল আনন্দমঠের মাধ্যমে। তোমরা ক্লাস 10-এ পড়ে এসছো আনন্দমঠ সম্পর্কে। তা আনন্দমঠে তার একটা বিখ্যাত কথা ছিল, শব্দ ছিল বন্দে মাতরম। এই যে বন্দে মাতরম শব্দ উচ্চারণ করতে করতে হাসি মুখে কত, হ্যাঁ, ভারত মায়ের সন্তান, হ্যাঁ, মায়ের সম্মান রক্ষা করার জন্য, ভারত মাতার সম্মান করার জন্য ফাঁসির দড়িতে তারা জীবনের জয়গান গিয়েছেন। ফাঁসি শুধু ফাঁসি নয়, হ্যাঁ, হাসতে হাসতে মৃত্যুমুখ
মৃত্যুমুখে পতিত হয়েছেন, মৃত্যুকে বরণ করে নিয়েছিলেন। সেই বন্দে মাতরম ধ্বনি আমরা কিন্তু বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে পড়তে পারি। সেখানে সন্তান দল আনন্দমঠ উপন্যাসে ছিল। সন্তান দলের ত্যাগ এবং তিতিক্ষা, এই ত্যাগ তিতিক্ষার আদর্শে উদ্বুদ্ধ হয়েছিল সন্তান দলের যে সমস্ত সদস্যরা, সেটা সারা ভারতবাসীর মধ্যে ছড়িয়ে পড়েছিল। বঙ্কিমচন্দ্র বিভিন্ন রকম উপন্যাস লিখতেন। তার স্যাটরিক্যাল আইরনিক্যাল একটি উপন্যাস আছে, যেটা হচ্ছে কমলাকান্তের দপ্তর। কমলাকান্তের দপ্তরে সেই সময় ভারতবর্ষের জাতীয় কংগ্রেস, তোমরা আগে জেনেছো যে কংগ্রেস দুটো দলে ভাগ হয়ে যায়, তাদের মধ্যে একটা সংঘাত দেয়। একটা হচ্ছে নরমপন্থী যারা মডারেট, আর একটা হচ্ছে চরমপন্থী যারা এক্সট্রিমিস্ট। মডারেটরা তারা নিবেদন নীতিতে বিশ্বাসী ছিল, অর্থাৎ ব্রিটিশের মধ্যে থেকে ব্রিটিশদের প্রতি তারা ব্রিটিশদের কাছে অনুগ্রহ পাওয়ার তারা একটা ব্যাপার ছিল। কংগ্রেসের প্রথম দশকের যারা ছিল, নিবেদন নীতি তারা নিয়েছিল। নিয়মতান্ত্রিক আন্দোলনে তারা বিশ্বাসী ছিল। ব্রিটিশদের তোয়াজ করে তাদের তোষামত করে যদি সুযোগ সুবিধা পাওয়া যায়। আর এক দল ছিল এক্সট্রিমিস্ট যারা চরমপন্থী। এরা চরম আন্দোলনের মাধ্যমে এবং সংগ্রামশীল তার মাধ্যমে ব্রিটিশদের কাছ থেকে কেড়ে অধিকার নিতে হবে। এরা ছিল এক্সট্রিমিস্ট। এই যে নরমপন্থী এবং চরমপন্থীর একটা বিরোধ দেখা দিয়েছিল। তোমার হচ্ছে বঙ্কিমচন্দ্র সেই কমলাকান্তের দপ্তরে তার একটা উজ্জ্বল ছবি রেখেছিলেন। তিনি নরমপন্থীদের উদ্দেশ্যে একটু ব্যঙ্গ করে আয়রনিক্যাল তিনি বলেছিলেন যে এরা ভিক্ষানীতি নিয়েছে। তাই তিনি সেই জায়গায় তিনি উচ্চারণ করিয়েছিলেন, জয় রাধেকৃষ্ণ, ভিক্ষা দাও গো, ইহাই আমাদের পলিটিক্স। আমাদের পলিটিক্সটা, আমাদের রাজনীতিটা ভিক্ষাবৃত্তি হয়ে গেছে। নরমপন্থীর রাজনীতিকে তিনি ব্যঙ্গ করে বলেছিলেন, জয় রাধেকৃষ্ণ, ভিক্ষা দাও গো, ইহাই আমাদের পলিটিক্স। আমাদের পলিটিক্সটা একটা ভিক্ষাবৃত্তি হয়ে গেছে। একটা ফোন নিয়ে আমরা আসছি আবার স্যার আলোচনায়। হ্যালো, হ্যাঁ, আমরা আবার ফোনটা কেটে গেছে। আচ্ছা, তিনি লিখলেন মুচিরাম গুড়ের জীবনচরিত, এই সমস্তর মাধ্যমে ব্যঙ্গের তীব্র কষাঘাতে। বাবু বলে একটা রচনা তোমাদের আগে পড়তে হতো, লোক রহস্যের অন্তর্গত। সেই বাবু প্রবন্ধেও তিনি কি অদ্ভুতভাবে একদল পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত অভিজাত বাবু সম্প্রদায় মানুষ সেই সময় তৈরি হয়েছিল ভারতে, সেই তাদের উদ্দেশ্যে তিনি ব্যঙ্গ করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন যারা সন্দেশপ্রিয়, রঞ্জিত কুন্তল, যারা যারা দিনে ঘুমোয় রাতে জাগে, এরাই হচ্ছে বাবু। এই সমস্ত ব্যঙ্গ করে সে সমস্ত বাবু সম্প্রদায়ের মানুষদের তিনি তীব্র কটাক্ষ করেছিলেন। তীব্র ব্যঙ্গের মাধ্যমে, ব্যঙ্গের কষাঘাতের দ্বারা তিনি সমাজকে তিনি উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন। সাধারণ মানুষের, ভারতবর্ষের প্রচলিত কুসংস্কার, ভারতবাসীরা যেরকমভাবে তারা অন্যায়ের পথে চালিত হচ্ছে, তার বিরুদ্ধে তিনি বিদ্রোহ করেছিলেন তার লেখনীর মাধ্যমে। তাই এই যে এই কথাটা তিনি বলেছিলেন, নরমপন্থী আন্দোলনকে ব্যঙ্গ করে বলেছিলেন, জয় রাধেকৃষ্ণ, ভিক্ষা দাও গো, ইহাই আমাদের পলিটিক্স। আমাদের পলিটিক্সটা একদম নিয়মতান্ত্রিক আন্দোলনে পরিণত হয়েছে। এইভাবে ভারতবর্ষের স্বাধীনতা পাওয়া সক্ষম হবে না। জোরদার আন্দোলন চাই, চরমপন্থী আন্দোলন চাই। যেমন ইতালিতে পরবর্তীকালে কাভুরের নেতৃত্বে যেরকম চরমপন্থী আন্দোলন শুরু হয়েছিল, ভারতবর্ষে এরকম চরমপন্থী আন্দোলন চাই। ব্রিটিশ শক্তির থেকে কেড়ে নিতে হবে, নাহলে ব্রিটিশরা কখনোই আমাদের স্বাধীনতা দেবে না। এর ঘোরতর বিশ্বাসী ছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র। তাই তার বিভিন্ন লেখাগুলো তোমরা ভালো করে মনে রাখবে। আনন্দমঠটার কথা উল্লেখ করবে, দুর্গের সন্ধির কথা উল্লেখ করবে। তোমরা রাজসিংহ, বিখ্যাত উপন্যাস, রাজসিংহের যে দেশাত্মবোধ, সেই কথাটা তোমরা জানবে। তোমরা কমলাকান্তের দপ্তরের কথা বলবে, ব্যঙ্গ যেখানে করেছিলেন, লোক রহস্য, মুচিরাম গুড়ের জীবনচরিত, এই সমস্ত মাধ্যমে বঙ্কিমচন্দ্র ভারতবর্ষের জাতীয়তাবোধের জাগরণ ঘটিয়েছে। আবারও তোমাদের বলে রাখি যে এই অনুষ্ঠানে যে বিষয়ের উপর আমরা রয়েছি আজকে, ইতিহাসের যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা হচ্ছে, তোমরা তো শুনছো, কেউ একজন ছিলেও বোধহয়, যাই হোক, তোমার প্রশ্নটা আমরা শুনতে পেলাম না, কেটে গেল।
ভালো করে অনুষ্ঠানটা আবার দেখতে পাবে ইউটিউবে, এটা আপলোড হয়ে যাওয়ার পরে আবার অনুষ্ঠানটি দেখে তোমাদের সেই প্রশ্নগুলোকে আরেকবার ঝালিয়ে নেবো। স্যারকে একটা প্রশ্ন করি যে এই ইতিহাস মানে আগে তো আমাদের চিন্তা ভাবনা ছিল অনেকটা ডিটেলসে আলোচনা করা, লেখা, কিন্তু এখন টোটালটি এমসিকিউ এসিকিউ এর মধ্যে এখন সীমাবদ্ধ হয়ে গেছে। তো হিস্ট্রি ক্ষেত্রে এই চ্যাপ্টারগুলো মানে কতটা টু দ্য পয়েন্ট করলে নাম্বার ক্যারি করা হ্যাঁ, এটা হচ্ছে আরো অধিক তথ্য অল্প সময়ের মধ্যে জানতে হবে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সিলেবাসের বিভিন্ন রকম পরিমার্জিত পরিবর্ধিত হচ্ছে, তার সঙ্গে তাল মিলিয়েও আমাদের এই শিক্ষা ব্যবস্থা এগুলো করা হয়েছে, যাতে আমাদের ছাত্রছাত্রীরাও তাদের জেনারেল নলেজ যে আউটলুকটা তাদের আরও বৃদ্ধি পায়, ভারতের ঐতিহ্য সম্পর্কে তারা জানতে পারে, তাদের মধ্যেও দেশাত্মবোধ গঠিত হয়। সেই জন্যই এই ধরনের সিলেবাসের অবতারণা করেছে। অতি অল্প সময়ে দেখবেন সিলেবাসটা ভাস্ট, কিন্তু জিনিসগুলো অল্প অল্প, অল্প সময়ে বেশি জিনিসটা জানতে পারে। আগে যেমন ডিটেলসে অনেকটা বড় অল্প একটু সিলেবাসটা অতটা থাকতো না, কিন্তু এখানে ভাস যাতে অনেকটা যাতে আউট নলেজটা তাদের বৃদ্ধি পায়। এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে, যেমন এমসিকিউ পড়তে গেলে খুঁটিয়ে বইটা না পড়লে কিন্তু এর কোনো সাজেশন হয় না। এমসিকিউ শর্ট প্রশ্ন, 4টে অপশান থাকবে, আমি যদি সঠিক উত্তরটা না জানি তাহলে তো আমি এমসিকিউ আমি করতে পারবো না। ABCD 4টে অপশান থাকবে, তার মধ্যে একটা তোমাকে টিক মারতে হবে বা এই নামটা লিখতে হবে কোনটা অনেকে করে করে আবার পরে গিয়ে বি লেখে, এইভাবে এইসব করলে এক্সামিনার কিন্তু এটা কিন্তু একটা আমরা নিজের এখানে অনেক টিচাররাও আসেন যে ঠিক আছে এটা নাম্বারিং এর ব্যাপার, যেহেতু আমি মনে পড়লো পরে গিয়ে লিখলাম, সে এটাতেও কি নাম্বার? হ্যাঁ, সেটা যদি মনে পড়ে পরে গিয়ে লিখলো সেটা আলাদা কথা। ও করছে কি লিখে পরে ওই 2 নম্বর প্রশ্ন গিয়ে পেছনে গিয়ে আবার 2 বি লিখছে। হ্যাঁ, কারেকশন বলে একটা পেজ থাকে, সেখানে 2 বি লিখছে। এটা ঠিক না, একদিকে বি, তাহলে এক্সামিনার কোনটায় নম্বর দেবে? সুতরাং এইগুলো একটু তোমাদের জানতে হবে যে একদম উত্তর মানে স্বয়ং সম্পূর্ণ হয়ে তুমি উত্তর জানবে, পুরোপুরি জেনে উত্তর দেবে। তাহলে এই এমসিকিউগুলো পড়তে গেলে একদম খুঁটিয়ে বিভিন্ন ভালো ভালো বই রয়েছে তোমাদের, সেই এখন প্রচুর খুব সুন্দর সুন্দর ভালো ভালো বই বেরিয়েছে, সেগুলো পড়বে, ভালো করে পড়বে। শুধু নোটস বুক পড়লে হবে না, টেক্সট বইগুলো বিভিন্ন ভালো ভালো বই রয়েছে, সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে তোমরা সেগুলো পড়বে। এছাড়া এরপরে থাকে যে ভিএসকিউ, ভেরি শর্ট টাইপ কোয়েশ্চেন। এইগুলোর মজা হলো টু দ্য পয়েন্ট, একটা প্রশ্ন দেবে, যেমন এই চুইয়ে পড়া শিক্ষানীতি কি, যেমন আমি বললাম, এর জায়গাটা স্পেসিফিক জায়গা দিয়ে দেবে, ওই স্পেসিফিক জায়গার মধ্যে ওদের অ্যান্সারটা করতে হবে, এখানে বেশি লেখার কোনো সুযোগ নেই। এই ধরনের জিনিসগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় থাকে, যার জন্য এইভাবে আমাদের ছাত্রছাত্রীরা সেই সমস্ত ব্যাপারে তারা অভ্যস্ত হয়ে যাবে। ভিএসকিউ এই প্রশ্নগুলো ওইটুকুনি জায়গার মধ্যে তারা উত্তরগুলো করবে, ওই সমস্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলোর মাধ্যমে তারা উত্তর করবে। যেমন ভাইকম সত্যাগ্রহ কী, চুইয়ে পড়া শিক্ষানীতি কী, পলাশি যুদ্ধের গুরুত্ব লেখো, পলাশি বক্সারের যুদ্ধের গুরুত্বের 2টি তুলনামূলক আলোচনা করো। ওই ছোট্ট জায়গাটা তোমাকে যে স্পেসিফিক জায়গা দিয়েছে, যথেষ্টই জায়গা দিচ্ছে, ওইটুকুনি জায়গার মধ্যে তোমার বেশি লেখার এখানে কিন্তু কোনো ব্যাপার নেই, ওইটুকুনি নজর করতে হবে, টু দ্য পয়েন্ট আনসার করতে হবে। আজকে আর হাতে সময় নেই, অবশ্যই তোমরা দেখতে থাকবে এই অনুষ্ঠানটি আগামী দিনেও, এবং আজকের অনুষ্ঠান ইউটিউবে কিন্তু তোমরা পরবর্তীকালে দেখতে থাকবে। অনেক ধন্যবাদ জানাবো স্যারকে, এবং ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।